আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ার্কিং ক্যাপিটাল আজকে আমাদের আলোচনার বিষয় বা আলোচনার অধ্যায় হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এটি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিবিএ থার্ড ইয়ার, বিবিএ ফোর্থ ইয়ার তথা সেভেন্থ কলেজ বইয়ে রয়েছে এই অধ্যায়টি। তো এই অধ্যায়টির আজকে ক্লাস নাম্বার 1 নিয়ে আমরা কথা বলবো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। বিগত সালে প্রতি বছর এখান থেকে প্রশ্ন এসেছে। তো আমরা আজকে প্রথম লেকচার নিয়ে কথা বলবো। তো চলো মূল আলোচনায় চলে যাওয়া যাক। শুরুতে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল কি, অথবা যেটাকে আমরা বাংলায় বলি যে কার্যকর মূলধন। ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ কোম্পানিজ কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস। বলেছে যে ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে পার্থক্য কোম্পানির কারেন্ট চলতি সম্পদের মধ্যে এবং চলতি দায়ের মধ্যে। সোজা কথায় বলতে গেলে বলা যায় যে কার্যকর মূলধন হচ্ছে কোম্পানির চলতি সম্পদ এবং চলতি দায়ের মধ্যকার পার্থক্য। তাহলে আমরা কি জানলাম যে ওয়ার্কিং ক্যাপিটালের সংজ্ঞাটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ কোম্পানিজ কারেন্ট অ্যাসেট অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস। ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে পার্থক্য কোম্পানির চলতি সম্পদ এবং চলতি দায়ের মধ্যে। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে চলতি সম্পদ এবং চলতি দায়ের পার্থক্যকেই ওয়ার্কিং ক্যাপিটাল বলা হয়। আচ্ছা, তাহলে এটি কিন্তু আমাদের অঙ্কের মূল সোর্স বা সূত্রের মূল উৎস। সংজ্ঞা থেকে আমরা জানতে পারবো যে ওয়ার্কিং ক্যাপিটাল সূত্রটাই হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দেওয়া, অর্থাৎ চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করা। অথবা ভিন্নভাবে বলা যায় যে ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ এ বিজনেস ক্যান সেফলি স্পেন্ড। ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে চলতি মূলধন। এটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ যা ব্যবসা মানে সফলভাবে বা নিরাপদভাবে ব্যয় করতে পারে। ইটস কমনলি ডিফাইন্ড অ্যাজ কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। এটাকে সাধারণত সংজ্ঞায়িত করা হয় চলতি সম্পদ মাইনাস চলতি দায় এর মাধ্যমে। ইউজুয়ালি ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ক্যালকুলেটেড বেসড অন ক্যাশ। নর্মালি ওয়ার্কিং ক্যাপিটালটা ক্যালকুলেট করা হয়ে থাকে ক্যাশ অ্যাসেট অর্থাৎ নগদ সম্পদের উপর ভিত্তি করে, অর্থাৎ তরল সম্পদের উপর ভিত্তি করে, দ্যাট ক্যান কুইকলি বি কনভার্টেড টু ক্যাশ। যে সম্পদগুলো দ্রুত নগদে রূপান্তর করা যায়, যেমন বলতে পারি ক্যাশ, র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, ডেপ্টরস, ইটিসি, অ্যান্ড এক্সপেন্স দ্যাট উইল বি ডিউ উইদিন এ ইয়ার। এবং খরচগুলো যদি বকেয়া থাকে সেটা হচ্ছে 1 বছরের সময়কালের জন্য। তাহলে আমরা একটা জিনিসই ক্লিয়ার হলাম, ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে যে কোম্পানির চলতি সম্পদ এবং চলতি দায় এর মধ্যকার পার্থক্য। তো চলো সূত্রটা দেখে নেওয়া যাক। আমরা সূত্রটা খাতায় নোট করে নিব, অবশ্যই খাতা কলম সামনে নিয়ে বসবো আমরা। ওয়ার্কিং ক্যাপিটাল এর সূত্রটাই হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটিস। আমরা একটু আগে সংজ্ঞা দেখেছি, ওয়ার্কিং ক্যাপিটালটা হচ্ছে মোট চলতি সম্পদ মাইনাস মোট চলতি দায়, মোট চলতি সম্পদ মাইনাস মোট চলতি দায়, এবং এটার ব্যবধানটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এই সূত্রটা আমরা শেষে যে অ্যাপ্লাই করব অঙ্কের মধ্যে। আমরা যে অঙ্কগুলো ক্যালকুলেশন করব সেখানে চলতি সম্পদের সমষ্টি থেকে চলতি দায় সমষ্টি বাদ দিলেই আমরা ওয়ার্কিং ক্যাপিটালটা পেয়ে যাব। কারেন্ট অ্যাসেট গুলো কি কি আসতে পারে আমাদের এই অঙ্কের সুবিধার্থে আমি এতটুকু বলে দিচ্ছি যে আমাদের কারেন্ট অ্যাসেট কিন্তু অনেক কিছু রয়েছে, ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, এরপর হচ্ছে সমাপনী মজুদ পণ্য আমরা বলি, চলতি মজুদ পণ্য, এরপর হচ্ছে ডেপ্টরস, এছাড়া অন্যান্য সম্পদ থাকতে পারে। তবে অঙ্কের সুবিধার্থে আমাদের যে কয়টা চলতি সম্পদ না জানলেই নয় তাদের নামগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি বক্সে। যে র ম্যাটেরিয়াল অর্থাৎ কাঁচামাল, যেটাকে আমরা প্রারম্ভিক কাঁচামাল বলতে পারি। এরপর হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, যেটাকে আমরা বলি চলতি মজুদ পণ্য বা চলতি পণ্য। এরপর ফিনিশড গুডস, যেটাকে আমরা সমাপনী পণ্য বলবো। এরপর ডেপ্টরস বা অ্যাকাউন্টস রিসিভেবল অর্থাৎ দেনাদার থাকতে পারে, ক্যাশ অর্থাৎ নগদ টাকা পয়সা। এরপর হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট, যেটাকে আমরা বলবো হচ্ছে যে অগ্রিম পরিশোধ বা অগ্রিম প্রদত্ত খরচগুলো। এই 6টা চলতি সম্পদ আমরা মনে রাখবো, এই 6টা এখনই মুখস্থ করে ফেলবা। যে র ম্যাটেরিয়াল, এরপর ওয়ার্কিং প্রসেস, এরপর ফিনিশড গুডস, এরপর ডেপ্টরস বা অ্যাকাউন্টস রিসিভেবল, এরপর ক্যাশ, এরপর হচ্ছে অগ্রিম কোনো খরচ বা অ্যাডভান্স পেমেন্ট থাকলে সেটা ওয়ার্কিং কারেন্ট অ্যাসেট হিসেবে আসবে। এই 6টা জিনিস বা এই 6টা নামকে আমরা কারেন্ট অ্যাসেট হিসেবে চিনবো শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটাল চ্যাপ্টারটার জন্য। এরপর কারেন্ট লায়াবিলিটিস এর আওতায় কি কি পড়তে পারে? ক্রেডিটর্স বা অ্যাকাউন্টস পেয়েবল, লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অর লেবার,
এরপর হচ্ছে লেগিং পেমেন্ট অফ ওভারহেড, এরপর হচ্ছে ব্যাংক ওভারড্রাফট। তাহলে চারটা দায়কে আমরা মনে রাখবো। ক্রেডিটর্স, যেটাকে আমরা পাওনাদার বলি, বা অ্যাকাউন্টস পেয়েবল, পদেয় হিসাব। লেগিং পেমেন্ট অফ ওয়েজেস অর লেবার, ওয়েজেস আর লেবার একই জিনিস, অর্থাৎ মজুরি বিলম্ব পরিশোধ। ওভারহেড মানে উপরিব্যয়ের বিলম্ব পরিশোধ, আর একটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওভারহেড। এই এই অঙ্কে ওয়ার্কিং ক্যাপিটাল চ্যাপ্টারটার জন্য কারেন্ট লায়াবিলিটি শুধুমাত্র এই চারটাই, এর বাইরে কোনো কারেন্ট লায়াবিলিটিস আমাদের সামনে আসবে না। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র, যেটা না জানলে আমাদের অঙ্ক করতে মারাত্মক সমস্যা হয়ে যাবে। আমরা একটু আগে দেখলাম যে কারেন্ট অ্যাসেট 6টা, কারেন্ট লায়াবিলিটি 4টা। এই 10টা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আমাদের সূত্রটাই আমরা দেখে ফেলেছি, ওয়ার্কিং ক্যাপিটাল সমান টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটিস। টোটাল কারেন্ট অ্যাসেট আমরা পাবো হচ্ছে এই 6টা যোগ করলে, আর টোটাল কারেন্ট লায়াবিলিটিস পাবো এই 4টা জিনিস যোগ করলে। এখন আমরা যে এই র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড গুডস, ডেপ্টর্স, এই 4টা জিনিসের ক্যালকুলেশন তথা ডান দিকে যদি যাই তাহলে ক্রেডিটর্স, লেগিং পেমেন্ট অফ ওয়েজেস এবং লেগিং পেমেন্ট অফ ওভারহেড, এই কয়েকটা জিনিস আমরা ক্যালকুলেশন করব ঠিক এই ফর্মুলাটা দিয়ে, ইউনিট রেট টাইম ভাগ টোটাল টাইম, ইউনিট রেট টাইম ভাগ টোটাল টাইম। এই সূত্রটা বসানোর মাধ্যমে বা এই সূত্রের মাধ্যম দিয়ে আমরা এই জিনিসটাকে ক্যালকুলেশন করব, এই জিনিসগুলো। তো চলো আমরা একটা অঙ্ক দেখবো। 1 নম্বর অঙ্ক, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য ওয়ার্কিং ক্যাপিটাল। নিম্নোক্ত তথ্যগুলোকে অবলম্বন করে বা ফলো করবে, অনুসরণ করে নির্ণয় করো কার্যকর মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করতে বলছে। এটি আমাদের করণীয় অপশন। শুরুতে আমরা রিকোয়ারমেন্ট কি সেটা দেখে নিলাম বা খুঁজে নিলাম। প্রথমে বলছে যে অ্যানুয়াল প্রোডাকশন, বাৎসরিক উৎপাদন, বাৎসরিক উৎপাদন 15,600 ইউনিটস। আমরা কিন্তু সূত্রটা দেখেছিলাম, সূত্রটা ছিল ইউনিট রেট, ইউনিট গুণন রেট গুণন টাইম ভাগ টোটাল টাইম। তো এখানে আমরা শুরুতে ইউনিটটা পেয়ে গেছি, এই ইউনিটটা সমস্ত সূত্রের একই থাকবে। অ্যানুয়াল প্রোডাকশন হচ্ছে 15,600 ইউনিটস, এন্ড দিয়ে ক্যাশ ব্যালেন্স বলছে 2,200 টাকা। ওকে, এরপর বলছে যে কস্ট পার ইউনিট, প্রতি ইউনিটের ব্যয়। র মেটেরিয়ালস বাবদ ব্যয় হয় 5 টাকা, ডিরেক্ট লেবার 4 টাকার জন্য 4 টাকা, ওভারহেড বাবদ ব্যয় হয় 2 টাকা। তাহলে আমরা ইউনিট পাইলাম, রেট গুলো, এই যে পার ইউনিট গুলো হচ্ছে রেট, পার ইউনিট গুলো কি, পার ইউনিট গুলো হচ্ছে রেট। তাহলে ইউনিট পাইছি, রেট পাইছি, এবং টাইম দরকার। টাইম হচ্ছে র ম্যাটেরিয়াল 3 সপ্তাহ, 3 সপ্তাহ, 3 উইকস। প্রসেসিং পিরিয়ড, অর্থাৎ যেটাকে আমরা ওয়ার্ক ইন প্রসেস বলি, এটা হচ্ছে 4 সপ্তাহ, অর্থাৎ প্রায় 1 মাস। ফিনিশড গুডস অর্থাৎ 5 সপ্তাহ, 5 সপ্তাহ বা 5 উইকস। এরপর ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স, অর্থাৎ পাওনাদারকে সময় দেয়া হয়, পাওনাদার আমাদেরকে সময় দেয় 3 সপ্তাহ। ক্রেডিট অ্যালাউড বাই ডেপ্টর্স, দেনাদারকে আমরা সময় দিই 4 সপ্তাহ, 4 উইকস। লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস, মজুরি মজুরি পরিশোধের জন্য সময় হলো 2 মাস, অর্থাৎ 2 সপ্তাহ, 2 উইকস। লেগ ইন পেমেন্ট অফ ওভারহেডস 4 উইকস, 2 উইকস, অর্থাৎ ওভারহেড পরিশোধের জন্য সময়কাল হচ্ছে 2 সপ্তাহ। আমরা বলেছি সূত্রের মধ্যে যে 3টা জিনিস লাগে। ইউনিট, ইউনিট হচ্ছে বলাই আছে যে 15,600, এরপর রেট, যেটাকে পার ইউনিট বলি আমরা, কস্ট পার ইউনিট, এটা হচ্ছে রেট। রেট 3টা জিনিসের উপর দেয়া আছে, একটা র মেটেরিয়াল 5, একটা হচ্ছে ডিরেক্ট লেবার, এরপর হচ্ছে ওভার টাইম। তাহলে 3টা জিনিসের রেট আমাদের সামনে দেয়া আছে। ইউনিট পাইলাম, রেট পাইলাম, এবার টাইম দরকার। টাইম প্রত্যেকটা সেপারেটলি বলা আছে। 7টা জিনিসের টাইম, র ম্যাটেরিয়াল 3 সপ্তাহ, ওয়ার্ক ইন প্রসেস বলা আছে মানে প্রসেসিং টাইমটা 4 সপ্তাহ, ফিনিশড গুডস 5 সপ্তাহ, এরপর ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স, পাওনাদারকে সময় দেয়া হয় 3 সপ্তাহ, দেনাদারকে সময় দেয়া হয় 4 সপ্তাহ, মজুরি পরিশোধের সময়কাল 2 সপ্তাহ, এবং ওভারহেড পরিশোধের সময়কাল হচ্ছে 2 সপ্তাহ। এই হচ্ছে মূল অঙ্কটা। তোমরা অঙ্কটা খাতায় অবশ্যই ভিডিওটা থামিয়ে দিয়ে অঙ্কটাকে খাতায় তুলে নিবে, তা না হলে সমাধান বুঝতে অনেক কষ্ট হবে। তো চলো দেখা যাক সমাধান। আমরা শিরোনাম দিয়ে দিয়েছি ওয়ার্কিং ক্যাপিটাল, যেহেতু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আমাদের সামনে বলা নাই, যেহেতু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আমাদের সামনে বলা নাই, সুতরাং আমরা ব্যক্তি বা প্রতিষ্ঠান না বসিয়ে শুরু ওয়ার্কিং ক্যাপিটাল লিখে রাখবো। ছকটা হবে বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। তো আমি আবার বলছি, আমাদের ছকটা হবে বিবরণ টাকা টাকা, এই স্টাইলের। আচ্ছা, বিবরণ মানে ডিটেলস, টাকা টাকা, এটা হলো বিস্তারিত লেখার জন্য, এটা হলো টোটাল টাকার জন্য। তাহলে আমি বলেছিলাম কি কি সম্পদ আমাদের সামনে আছে। আমরা দেখেছিলাম শুরুতে ক্যাশ আছে 2,200, প্রথম লাইনে দেয়া ছিল, লিখে নিব।
এরপর র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড গুডস, ডেপ্টরস, এই চারটা সিরিয়ালি বলা ছিল, চারটা আমরা লিখে নিব। প্রথমে র ম্যাটেরিয়াল বুঝবো, ক্যাশ যেভাবে দেয়া আছে সেভাবেই, এটা কোনো সূত্র ফেলতে হবে না। সূত্র শুধু র ম্যাটেরিয়ালস এর জন্য, ওয়ার্ক ইন প্রসেস এর জন্য, ফিনিশড গুডস এর জন্য, ডেপ্টরস এর জন্য। আর লাইবিলিটিস এর বেলায় ক্রেডিটরস এর জন্য লেগ ইন পেমেন্ট অফ ওভারহেডস, অর্থাৎ ওভারহেডস এর জন্য এবং মজুরির জন্য। এই নিচে লাইবিলিটিস অংশে তিনটা এবং অ্যাসেট অংশে চারটা জিনিসের সূত্র ব্যবহার করতে হবে, এছাড়া আর কোনো সূত্র ব্যবহার করার প্রয়োজন নাই। তো আমরা সূত্র দেখেছিলাম যে ইউনিট, রেট, টাইম, ইউনিট, রেট, টাইম। তো র ম্যাটেরিয়াল ইউনিট আমরা যখন ক্যাশটা সরাসরি বসিয়ে নিব 1 নম্বরে, এরপরেই র ম্যাটেরিয়াল হচ্ছে সূত্র লিখবো যে ইউনিট, রেট, টাইম। আমরা সূত্র লিখবো না, সরাসরি মানগুলো বসাবো। ইউনিট হচ্ছে যে 15,600 ইউনিট। এরপর রেট মানে আমরা র ম্যাটেরিয়ালের সময়কাল দেখেছিলাম 5, ডিরেক্ট লেবার 4, ওভারহেড হচ্ছে 2। ওকে, তাহলে ইউনিট, এরপর রেট, ইউনিট ছিল 15,600। লক্ষ্য করো প্রত্যেকটা সূত্রেই কিন্তু 15,600 বসানো আছে, তাহলে ইউনিট নিয়ে আর কারো মাথা ব্যথা নাই। ইউনিট 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 সব জায়গায় 15,600 কিন্তু বসিয়ে দিয়েছি। তার মানে যত জায়গায় সূত্রটা বসবে প্রত্যেক জায়গায় ইউনিট কিন্তু 15,600ই হবে, এটা বাড়বেও না কমবেও না। এরপর হচ্ছে আমাদের দরকার টোটাল টাইম। তো টোটাল টাইমটা বলতেছি যেহেতু সপ্তাহ সিস্টেমে বলা আছে, সর্বনিম্ন স্টেট সপ্তাহ, অনেক সময় দৈনিকও আসতে হইতে পারে, তবে সপ্তাহ বা মাস দিয়েই বেশিরভাগ অঙ্ক সমাধান করা হয়। তো যেহেতু সপ্তাহ সিস্টেমে বলা আছে, আমরা জানি যে 52 সপ্তাহে 1 বছর হয়, তাহলে টোটাল টাইম 52 সপ্তাহ বসাতে হবে। আমরা যে সূত্রটা শিখেছিলাম ইউনিট, রেট, টাইম ভাগ টোটাল টাইম, তো টোটাল টাইম কিন্তু 52 সপ্তাহে 1 বছর। তো লক্ষ্য করো প্রত্যেকটা সূত্রে ইউনিট যেমন সেম আছে, আর টোটাল টাইমও কিন্তু প্রত্যেক জায়গায় নিচে হর আকারে 52 প্রত্যেক জায়গায় বসানো আছে। যত জায়গায় সূত্র ইউনিট এবং টোটাল টাইম সেম থাকবে, এটা পরিবর্তন হবে না। তাহলে আমরা কি জানি যে ইউনিট, রেট, টাইম ভাগ টোটাল টাইম। তো ইউনিট ঠিক আছে, টোটাল টাইম ঠিক আছে, রেটটা আমরা দেখেছি র ম্যাটেরিয়ালে 5 টাকা, র ম্যাটেরিয়ালের 5 টাকা বলা ছিল, আর টাইমকাল বলা ছিল র ম্যাটেরিয়ালের জন্য 3 সপ্তাহ। র ম্যাটেরিয়ালের রেট 5 টাকা, র ম্যাটেরিয়ালের সময়কাল হচ্ছে 3 সপ্তাহ। র ম্যাটেরিয়ালের রেট 5 টাকা, সময়কাল হচ্ছে 3 সপ্তাহ, বসিয়ে দিয়েছি ইউনিট, রেট, টাইম ভাগ টোটাল টাইম। তো এইটা গুণন করলে আমরা পেয়ে যাব 4,500। এরপরে হচ্ছে ওয়ার্কিং প্রসেসে ইউনিট এবং টোটাল টাইম ঠিক থাকবে 15,600 ইউনিট। এরপর ওয়ার্কিং প্রসেস কিভাবে পাইলাম সেটা দেখিয়ে দিতে হবে। আমি আবার বলছি, ওয়ার্কিং প্রসেস আমরা পাচ্ছি হচ্ছে এই 5 টাকা পুরো থাকবে। এরপর ডিরেক্ট লেবার এবং ওভার টাইম বা ওভারহেড এই দুটার হচ্ছে 50% করে নিতে হবে। তাহলে 4/2, 2/1, মোট হচ্ছে 2/3, 5, আর এই দুটার অর্ধেক, 5 আর 3 8, 5 এবং এই দুটার অর্ধেক। ওয়ার্কিং প্রসেস আমরা সলভ করছি। ওয়ার্কিং প্রসেসে ইউনিট ঠিক আছে, টোটাল টাইম ঠিক আছে, ইউনিট হলো 15,600, টোটাল টাইম 52, রেট দরকার এবং টাইম দরকার। রেট দরকার, টাইম দরকার। রেট কিভাবে পাবো? রেট হচ্ছে 5 টাকা সম্পূর্ণ থাকবে এবং লেবার এবং ওভারহেডের অর্ধেক নিতে হবে। 5 টাকা সম্পূর্ণ থাকবে, লেবার এবং ওভারহেডের অর্ধেক। তাহলে লেবার এবং ওভারহেডের অর্ধেক করলে আমরা পাই 6 অর্ধেক 3, 3 আর 5 হচ্ছে 8, আর প্রসেসিং টাইম দেখতে পাচ্ছি 4 সপ্তাহ। তাহলে এই যে 8 এবং 4 সপ্তাহ, তাহলে ইউনিট, রেট, টাইম বা টোটাল টাইম, তো এটাও আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 9,600। এরপর ফিনিশড গুডস হচ্ছে ইউনিট 15,600 ঠিকই থাকবে, টোটাল টাইম 52 ঠিক থাকবে, আমাদের দরকার রেট এবং টাইম। ওকে, তাহলে রেট আমরা দেখে নিব। রেট কিভাবে পাচ্ছি? রেট হচ্ছে এই তিনটার যোগফল, 5 আর 4 9 আর 2 11, তাহলে ফিনিশড গুডের রেট হচ্ছে 11। আর টাইম দেখে নিচ্ছি 5 সপ্তাহ, টাইম হচ্ছে 5 সপ্তাহ। ফিনিশড গুডের রেট হচ্ছে 11, টাইম হচ্ছে 5 সপ্তাহ। ফিনিশড গুডস রেট হচ্ছে 11, টাইম 5 সপ্তাহ। তো ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 16,500। এরপর আমরা ডেপ্টরস হচ্ছে ফিনিশড গুডের সাথে মিল থাকবে। এখানে 3টি অপশন বলা আছে। ফার্স্ট, কস্ট পার ইউনিটে, কখনো কখনো সেলিং ওভারহেড দিয়ে দিতে পারে। তো যদি ডেপ্টরস এর সময় সেলিং ওভারহেড থাকে, অর্থাৎ যত খরচ থাকবে পার ইউনিট থাকবে সবগুলোকে যোগ করতে হবে। তো এখানে যেহেতু 3টাই ছিল, 3টা যোগ করলে 11 হয়ে যায়। 5 4 2 যোগ করলে 11। ইউনিট, রেট, টাইম আমরা দেখে নেব। ডেপ্টরস এর জন্য সময়কাল হচ্ছে 4 সপ্তাহ, এই যে 4 সপ্তাহ বসানো হয়েছে। তাহলে ইউনিট, রেট, টাইম ভাগ টোটাল টাইম, ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো 13,200।
এবার সবগুলো সম্পদ যোগ করলে আমরা পাবো, অর্থাৎ 2200 থেকে শুরু করে সবগুলো সম্পদ যদি আমরা যোগ করি পেয়ে যাবো হচ্ছে 46,000 টাকা। এটি হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট। কয়টা কারেন্ট অ্যাসেট আছে? এখানে 5টা দেয়া আছে, প্রিপেইড এক্সপেন্স গুলো নাই, এছাড়া 5টা সম্পদ দেয়া আছে। তাহলে এই 5টা সম্পদ যদি আমরা যোগ করি পেয়ে যাবো 46,000 টাকা। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট পাইছি। আমরা জানি ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে বের করতে হয়, টোটাল কারেন্ট অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লায়াবিলিটিস বিয়োগ করতে হবে। ওকে, এখন টোটাল কারেন্ট অ্যাসেট তো আমরা পেয়ে গেছি, এবার টোটাল কারেন্ট লায়াবিলিটিস এটা কিভাবে পাবো? এটা হচ্ছে প্রথমে ক্রেডিটর্সটা আমরা লিখবো, ক্রেডিটর্স ইউনিট রেট টাইম বা টোটাল টাইম। তাহলে ক্রেডিটর্স এর বেলায় র ম্যাটেরিয়ালের যে রেটটা সেটি বহাল থাকবে। র ম্যাটেরিয়ালের যে রেট 5 বলা ছিল, র ম্যাটেরিয়াল 5 টাকা বলা ছিল, এবং ক্রেডিটর্স এর সময়কাল আমরা দেখতে পাচ্ছি 3 সপ্তাহ। তাহলে র ম্যাটেরিয়াল 5, অর্থাৎ মাল কেনা অর্থাৎ কাঁচামাল ক্রয় বাবদই পাওনাদার সৃষ্টি হয়, এই জন্য কাঁচামালের রেটটাই বসাতে হবে। তাহলে কাঁচামাল 5, রেট সময়কাল 3 সপ্তাহ, ইউনিট রেট টাইম বা টোটাল টাইম ক্যালকুলেশন করলে পেয়ে যাব 4500। আমি আবার বলছি, এই যে র ম্যাটেরিয়াল ক্রয়ের জন্য, র ম্যাটেরিয়াল কেনার জন্য পাওনাদার সৃষ্টি হয়, বাকিতে ক্রয় বিধায় পাওনাদার সৃষ্টি হয়। এই পাওনাদার র ম্যাটেরিয়ালের যে রেট 5, এটি কিন্তু পাওনাদারের সময় বহাল থাকবে, একই থাকবে। তো ক্যালকুলেশন করলে আমরা 4500 পেয়ে গেলাম। এরপর লেগ ইন পেমেন্ট অফ ওভার ওয়েজেস, অর্থাৎ কেউ যদি ওয়েজেস ডিউস বা ওয়েজেস পেয়েবল লেখে সেটাও হবে, টাইটেল কোনো ফ্যাক্টর না। এখানে ইউনিট রেট টাইম বা টোটাল টাইম, ইউনিট ঠিকই থাকবে 15,600, টোটাল টাইম 52। এখন আমাদের দরকার রেট এবং টাইম। ওকে, তাহলে ওয়েজেস এর জন্য, যেটাকে আমরা লেবার বলি, 4 টাকা বলা আছে রেট, এবং লেবার ওয়েজেস এর জন্য সময়কাল 2 সপ্তাহ। তাহলে রেট হচ্ছে 4 এবং টাইম হচ্ছে 2 সপ্তাহ। এই যে রেট 4, টাইম 2 সপ্তাহ, 2 উইকস। তো ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 2400। এরপর হচ্ছে লেগ ইন পেমেন্ট অফ ওভারহেডস। ওভারহেড আমাদের ক্যালকুলেশন করতে হবে। ওভারহেডের সময়কাল এখানে দেখতে পাচ্ছি, ওভারহেডের রেট 2 এবং এর সময়কাল 2। তাহলে এই যে 2 15,600 গুণন 2 বা গুণন 2 ভাগ হচ্ছে 52। তো ক্যালকুলেশন করলে পেয়ে যাব 1200। তো এই দায় 3টা যদি আমরা যোগ করি তাহলে পাবো 8100। এবার এটার নাম হয়ে যাবে টোটাল কারেন্ট লায়াবিলিটিস। এই যে 8100, এটার নাম হচ্ছে টোটাল কারেন্ট লায়াবিলিটিস। আর একটু আগে আমরা টোটাল অ্যাসেট ক্যালকুলেশন করেছিলাম 46,000। তো 46,000 থেকে আমরা যখন 8100 মাইনাস করব তখন আমরা পেয়ে যাব ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে পাচ্ছি? যে টোটাল কারেন্ট অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লায়াবিলিটিস বিয়োগ, এখানে লিখে দিলে ভালো হয় যে ওয়ার্কিং ক্যাপিটাল ব্র্যাকেটে টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস টোটাল কারেন্ট লায়াবিলিটিস। এখানে আমরা বিয়োগ করব 46,000 থেকে 8100 বিয়োগ করলে পেয়ে যাব 37,900। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে তোমাদেরকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লার্ন সামথিং প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব দিস চ্যানেল।